স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া। দর্শক, এসএসসি এর সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এই ছিল আমাদের বিদেশ কেন্দ্রে আছে আমাদের কয়েকটি 8টি বিদেশে আমাদের বিদেশি কেন্দ্র আছে, সেখানে আমাদের ফরেন মিশনগুলোতে যারা চাকরি করেন তাদের সন্তানেরা ওই সকল বিদেশি কেন্দ্রে বিদেশি স্কুল আছে সেখানে পড়ালেখা করে এবং তাদের পরীক্ষা ওখানে বসে তার দেওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে ঢাকা বোর্ডের আন্ডারে করে ব্যবস্থা করে দিই। পরীক্ষা প্রশ্ন খাতা উত্তরপত্র একটু দূরে আমাদের সেই পরিমাণের ব্যবস্থা আছে কূটনৈতিক চ্যানেলে। সেই বিদেশি কেন্দ্রে 8টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 427 জন, উত্তীর্ণ হয়েছে 373 জন, অনুত্তীর্ণ হয়েছে মাত্র 54 জন। পাশের শতকরা হার এখানে বেশি 87.35 এবং একটি প্রতিষ্ঠান আছে সেটি 100% উত্তীর্ণ হয়েছে। যাই হোক, এবছর আমরা পুনর্নিরীক্ষণের জন্য একটি সময় রেখেছি। এই মাসের 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে ওনারা আমাদের ছাত্রছাত্রীদের কোনো অবজেকশন থাকলে তারা এগুলো কারেকশনের জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবে, আমরা দেখে সেই মোতাবেক ব্যবস্থা নেব। তো ধন্যবাদ আপনাদেরকে। এবারে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত হচ্ছি সেখানে। হয়েছিল 62টি ছবি একটা জাল দিয়ে জড়ানো, এগুলো সব পুরনো বলতে বাধ্য হলাম। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর দীর্ঘ সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সংগ্রামের পরে তার সরকারের আমলে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই বিশাল মৌলিক সংস্কার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যে সংগ্রাম প্রদর্শন করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিধান সেটা তিনি সংবিধানের সন্নিবেশিত করেছিলেন এবং যেটা বাংলাদেশের যে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল গণতন্ত্রের চর্চা করা। এবং এটা সবাই স্বীকার করবেন যে 3টি ইলেকশন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে, সেই 3টি ইলেকশন ছিল সবচেয়ে ভালো ইলেকশন এবং নতুন একটা সুযোগ একটা সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার। এই সংস্কারগুলো বিএনপি ভ্যাট আরোপ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, প্রচুর সমালোচনা হয়েছে। এমনকি আমাদের ওবায়দুল খান সাহেব, প্রথিত সাংবাদিক হলিডে পত্রিকায় লিখলেন, হেডলাইন লিখলেন, ওয়ান ম্যান ডেমোলিশেস, অর্থাৎ একটা মানুষ সব শেষ করে দিল। কিন্তু প্রমাণ হয়েছে যে ওই ভিএটি ভ্যাট এটা বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কাজ করেছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের সূচনা করে হাজার হাজার মহিলার কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করবার সুযোগ করে দিয়েছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বিদেশে মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সুতরাং সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায় ভাবে এটা বলা হচ্ছে। আপনি এবার আসুন বর্তমান সংস্কারের কথায় আসি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 দিয়েছিলেন। এটা ভুলে যাওয়ার কথা না।
সেখানে তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিলেন। আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তখন আমরা আবার 2022 সালে যেমনটা জানাচ্ছিলাম, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে ইতিমধ্যে, আর দেশের 11টি শিক্ষা বোর্ডের ফল একসঙ্গে ঘোষণা হয়। এ বিষয়ে আরো খবর জানাতে এবারে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এসএসসির ফল কি স্কুলে পৌঁছেছে কিনা সেটা সেই বিষয়ে জানাবেন, সেই সাথে জানাবেন শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন। ধন্যবাদ তানিয়া হারুন আপনাকে। আমি এই মুহূর্তে আছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে কিন্তু আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম, তবে এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু 1টা পর্যন্ত যারা এসএসসি পরীক্ষার তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তবে এই মুহূর্তে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা অপেক্ষা করছেন এই ক্যাম্পাসে, এবং তারা কিন্তু বেশ উৎসুক হয়ে আছেন তাদের ফলাফল জানার জন্য। এবং কিছুক্ষণ আগে কিন্তু ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে, এবং একই সাথে কিন্তু যদি কেউ এসএমএস করে, যেখানে হচ্ছে প্রথমে এসএসসি লিখে তার বোর্ডের নাম লিখে 16111 রোল নাম্বার এবং ইয়ার সহ পাঠিয়ে দিলে তার রেজাল্ট কিন্তু ইনস্ট্যান্ট চলে আসবে। এবং একই সাথে কিন্তু যদি তারা ওয়েবসাইটে চেক করে, সেখানেও কিন্তু তাদের প্রাপ্ত তথ্য দিলে কিন্তু সেখানে ফলাফল তারা দেখতে পারবেন। আমরা জানতে পেরেছি কিন্তু এবার ঢাকা বোর্ডে, অর্থাৎ যে স্কুল আমি দাঁড়িয়ে আছি সেটি ঢাকা বোর্ডের মধ্যে পড়েছে, সেই বোর্ডে পাশের হার 67.51 এবং পুরো দেশে কিন্তু GPA-5 জানা গিয়েছে 1,39,000-এরও বেশি। এবং আপনাকে বলে জানিয়ে রাখতে চাই যে ওয়েবসাইটে রেজাল্টে দেখা যাবে তা হচ্ছে www.educationboardresults.gov.bd। তারপরও কিন্তু শিক্ষার্থীরা অপেক্ষা করছেন নিজস্ব ক্যাম্পাসে এসে ফলাফল জানার জন্য। দেখতে পাচ্ছেন ড্রাম নিয়ে অপেক্ষা করছেন ফলাফলের মুহূর্তে, প্রকাশের মুহূর্তটিকে উদযাপন করার জন্য। এবং একপাশে কিন্তু অভিভাবকরা রয়েছেন, তারাও বেশ উৎসুক হয়ে আছেন জানার জন্য। এবং এই যে 19,28,000 বেশি শিক্ষার্থী রয়েছে, তাদের কিন্তু এই দীর্ঘদিনের ফলাফলের পর আজকে এই রেজাল্টটি দেওয়া হচ্ছে, যার ফলে তারা কিন্তু একই সাথে বেশ উৎসুক রয়েছেন। তবে এরই মধ্যে আমরা কিছু চিন্তিত মুখও দেখেছি যারা অপেক্ষায় আছেন ফলাফল জানার জন্য, কেমন হয় ফলাফল তা জানার জন্য। এবং সেই সাথে কিন্তু তাদের যারা অনুজরা রয়েছেন, তারা কিন্তু তাদের অগ্রজদেরকে আরও উৎসাহিত করার জন্য ড্রাম নিয়ে অপেক্ষা করছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এবং তারা কিন্তু বেশ উৎফুল্ল হয়ে আছেন জানার জন্য যে রেজাল্টটি কি হবে। একই সাথে আরেক পাশে কিন্তু বসে আছেন অভিভাবকরা, দাঁড়িয়ে আছেন, কথা বলছেন, সাহস দিচ্ছেন নিজের সন্তানকে যে রেজাল্ট যেমনই হোক চিন্তার কোনো কারণ নেই। তবে সেখানে কিন্তু সেই অভিভাবকের মধ্যেও চিন্তা কাজ করছে কেমন হয় সন্তানের ফলাফল। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎফুল্ল হয়ে আছেন তারা জানার জন্য কি রেজাল্ট হয়। ওয়েবসাইটে অনেক চাপ থাকা কিন্তু কিছুটা বিড়ম্বনায় পড়ছেন, টাইম মতো রেজাল্ট জানা যাচ্ছে না। তবে SMS দেওয়ার সাথে কিন্তু রেজাল্ট জানতে পাওয়া যাচ্ছে। এবং কিছুক্ষণ পরেই কিন্তু ভিকারুন্নেসা স্কুলের যে প্রিন্সিপাল রয়েছেন, তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের ফলাফল সার্বিক ঘোষণা করবেন। তো ভিকারুন্নেসা স্কুল থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আবারও আপনাদেরকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের খবর জানাবো। দেশের 11টি শিক্ষা বোর্ডের ফল একসঙ্গে ঘোষণা হয়, যেমনটা জানাচ্ছিলাম। এ বিষয়ে এবারে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা, বিভিন্ন স্কুল ও জেলা থেকে যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নজিরবিহীনভাবে এবার কমেছে GPA-5 এর সংখ্যা। আপনার ওখানে পরিস্থিতি আমাদেরকে জানাবেন, অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার যে ফলাফল একটু আগে ঘোষণা করা হয়েছে। তো ঘোষণার পরে কিন্তু আমরা দেখছি স্কুলে শিক্ষার্থীরা ছুটে এসেছেন, আনন্দ উল্লাসে মেতে উঠেছেন, যেহেতু এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 72.07 পাশের হার। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি GPA-র হারও কিন্তু অনেক বেড়েছে, যেহেতু 11,843 জন GPA পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে গতবারের চেয়ে এবার পাশের হার কিছুটা কম হলেও আমরা দেখতে পাচ্ছি GPA-র হার কিন্তু অনেক বেড়েছে। এখানে শিক্ষার্থী যারা আছে তারা উল্লাসে নেমে পড়েছেন। শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যারা পরীক্ষা দিয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যারা রেজাল্ট দেখেছেন, অনেকজন কিন্তু যেহেতু একসাথে রেজাল্ট দিয়েছে, তার কারণে কিন্তু আমরা দেখছি একসাথে কিন্তু সবাই উল্লাসে নেমে পড়েছেন। শিক্ষক যারা আছে তারাও কিন্তু মহা খুশি, একই সাথে অভিভাবক যারা আছে তারাও কিন্তু মহা
খুশি আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলতে চাচ্ছি আমরা এখানে যারা শিক্ষার্থী আছে যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী রেজাল্ট এখানে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে একটু কথা বলা চাই। আপনার কে আছে? হ্যাঁ, আমার মেয়ে। কেমন? আলহামদুলিল্লাহ কথা বলি কেমন? জিপিএ 5 পেয়েছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। একটু টেনশনে ছিলাম, আগের বছর থেকে পরীক্ষা কোশ্চেনগুলো হার্ড হয়েছিল। তোমার সাথে একটু কথা বলতে আছি। কেমন রেজাল্ট হয়েছে একটু যদি বলো। আলহামদুলিল্লাহ, আমি যে রেজাল্টটা পেয়েছি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। গোল্ডেন এ প্লাস পেয়েছি আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে, এবং আমি আমার মা বাবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং আমার শিক্ষকদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তারা আমার পিছনে অনেক দিন শ্রম দিয়েছেন, এই শ্রমে যাতে আমি একটা ভালো মূল্যায়ন করতে পারি সেই দোয়াটাই করবেন। কেমন লাগছে? কেমন ভালোই লাগছে। এতে হয়তো আরেকটু বেশি আশা করছিলাম, কিন্তু খারাপ না, ঠিকই আছে। সন্তানদের ভালো রেজাল্টে কেমন? এটা আমরা অনেক বেশি খুশি। এই স্কুলের টিচার হিসাবে আমি অনেক বেশি গর্বিত। আর আমার মেয়ে সে গোল্ডেন পেয়েছে, সেজন্য তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকে এত খুশি লাগতেছে এটা বলার মতো নয়। আমার মেয়ের পক্ষে আমি আন্তরিকভাবে দোয়া করি যেন ভবিষ্যতে ইন্টারভিউ যেন আরো ভালো রেজাল্ট করে, এইটাই আমি দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এবার খুব সুন্দর রেজাল্ট, আগের মতো কোনো ঝামেলা নাই। যেটা বলছে এটাই আমরা অনেক খুশি। আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে, 1244 নম্বর পেয়েছে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালের মিরনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের এসএসসি পরীক্ষার ফলাফলের খবর, আমি আছি এর মধ্যে বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। একটু আগেই কিন্তু শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি এই সারা দেশের সঙ্গে কিন্তু আমাদের এই বরিশাল শিক্ষা বোর্ডের কিন্তু ফলাফল ঘোষণা করেছেন। যদিও আমরা যেমনটা দেখেছি যে এবছর শিক্ষা বোর্ডের ফলাফলের দিক থেকে বরিশাল শিক্ষা বোর্ড 56.38 পাশের হার, এবং পরীক্ষার্থী ছিল 82,331 জন, এবং জিপিএ 5 পেয়েছে 3,114 জন। এবার কিন্তু অন্যান্য বোর্ডের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল শিক্ষা বোর্ডের পাশের হার নিম্নমুখী। কেন এরকম হয়েছে আমরা যদি একটু জানতে চাই, বরিশাল শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি একটু আগেই ফলাফল ঘোষণা করেছেন, জানতে চাই কেন আমাদের ফলাফল নিম্নমুখী হচ্ছে, একটু যদি জানান। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। আমি সরকারের নির্দেশ মতো কাজ করেছি। সরকার বলছে সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে, এবং এই জন্য যা করার দরকার, এবং সরকার বলছে আমরা প্রকৃত শিক্ষার মানটা দেখতে চাই কোন অবস্থায় আছি, সেই জন্য যা করার দরকার নকলমুক্ত পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশ নেওয়ার জন্য আমি সেই ব্যবস্থা গ্রহণ করছি। আমার 16টা ভিজিলেন্স টিম ছিল। কোন সাবজেক্টে বেশি খারাপ করেছে যে কারণে ফলের উপর প্রভাব পড়ছে সেটা? হ্যাঁ, ধন্যবাদ। ইংলিশ এবং ম্যাথ এই দুইটা বিষয় বেশি ফেল করেছে, এবং এবং গ্রাম অঞ্চল থেকে বেশি ফেল করছে ম্যাথ এবং ইংলিশে, যার কারণে আমার রেজাল্টে একটু পার্সেন্টেজ আর কম হয়েছে। যদি এইটা বেশি পাস করতো তাহলে হবে। তাই এটার প্রতিক্রিয়া হিসাবে আমি পরবর্তীতে অনেক ব্যবস্থা গ্রহণ করব। আমি ইতিমধ্যে পিরোজপুর জেলায় আমি সমস্ত শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছি। পটুয়াখালীতে 12 তারিখে আমি পটুয়াখালী জেলার সমস্ত শিক্ষকদের মতবিনিময় করব, এবং তাদেরকে আমি যেমনটা বলছেন যে মূলত গণিত এবং ইংরেজিতে খারাপ করার কারণেই ফলের প্রভাব পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এই ছিল বরিশাল শিক্ষা বোর্ডের যে ফলাফল প্রকাশ, তার সেখান থেকে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রংপুরে, সেখানে আছে রেজাউল করিম মানিক জানাবেন রংপুর শিক্ষা বোর্ডের ফলাফল। কেমন হয়েছে রংপুর শিক্ষা বোর্ডের ফলাফল জানাবেন। ধন্যবাদ মিরন। আপনি যেমনটি বলছিলেন বরিশালের কথা, আমি রয়েছি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে। আপনি জানেন যে এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায়। এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার কিন্তু 78.43%, এবং আমি যে প্রতিষ্ঠানে রয়েছি এই প্রতিষ্ঠানে কিন্তু ফলাফল বরাবরই ভালো হয়। এবারও অনেক ভালো ফল হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে গোল্ডেন প্লাস পেয়েছি। আলহামদুলিল্লাহ, যে ভাবি নাই যে এত ভালো করবো, আলহামদুলিল্লাহ ভালো করেছি। এবং এই তো
ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে আগাবো, দেখি কলেজ, এখন কলেজ চয়েস দিব। এখন যদি ভালো কলেজে পেয়ে যাই আলহামদুলিল্লাহ, তাহলে ওই কলেজে অ্যাডমিশন নিব। আর যদি ওদিকে না হয়, ঢাকা যদি না হয়, রংপুরেই থাকবো ইনশাল্লাহ। বাকিটা ক্ষমতা এককেন্দ্রিক নয়, বরং তা হবে জবাবদিহিতামূলক, আর তা নিশ্চিত করতে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কথা জানিয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই কারণেই রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। দ্বিতীয় দফায় ঐক্যমত্য কমিশনের 11তম দিনের বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্র কাঠামো এমন পর্যায়ে নিতে হবে যাতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হতে পারে। কমিশন সহসভাপতি জানিয়েছেন, দ্রুত জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে এই মাসের মধ্যেই কমিশনের সব আলোচনা শেষ করা প্রয়োজন। দ্রুতই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা 11টার পর এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে। ভারী বৃষ্টি, বন্যায় বিপর্যস্ত ফেনী জেলার মানুষের দুর্ভোগ বাড়ছেই। 3 দিন ধরে এমন পরিস্থিতি তাদের। বাঁধ ভেঙে পানি ঢুকেছে প্রায় 3 ডজন গ্রামে। অন্যান্য নিম্নাঞ্চলেও বিপাকে পড়েছে বাসিন্দারা। দুর্গত অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। নোয়াখালী ও কুমিল্লাতেও দুর্ভোগে পড়েছে মানুষ। টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে বন্যায় কবলিত নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলার বাসিন্দারা। বেশিরভাগ অঞ্চলে তলিয়ে গেছে সড়ক, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ফেনীর মহুয়া, সিলুনিয়া ও কহুয়া নদীর বন্যা রক্ষা বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত কয়েক ডজন গ্রামসহ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট। কিছু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। বিভিন্নভাবে বিভিন্ন গ্রাম থেকে আমাদের এলাকায় বন্যার পানি এসে প্লাবিত হচ্ছে। এখন আমরা আমাদের ব্রিজ ভাঙিয়ে দিতেছি, আমরা এখানে ব্রিজের ফানাগুলো সাফ করতেছি। এগুলা আমাদের বাড়ির ভিতরে এমন পরিস্থিতি, আমরা লাস্ট পর্যন্ত ঘরে থাকতে না পারে এখানে চলে আসছি। বন্যা আবার 24-এর ন্যায় পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আমরা এটার টেকসই সমাধান চাই, বেড়িবাঁধ চাই, সরকার যাতে এটার একটা সুষ্ঠু সমাধান দেয়। নোয়াখালীতেও অনেকটা একই পরিস্থিতি। ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। ফের বন্যার আশঙ্কাও করছেন তারা। বন্যা মানে হচ্ছে সেখানে হচ্ছে জলাবদ্ধতার কারণেই আসলে বন্যাটা তৈরি হয়। পানি নিষ্কাশনের জায়গা নাই, ড্রেনেজ ব্যবস্থাপনার মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ নাই। আমাদের দেশের যত লোকজন আছে ওরা সবাই অসচেতন। ওরা যদি সচেতন হতো তাহলে আমাদের রোডে এতগুলো পানি থাকতো না। সবাই যেন আন্তরিকতার সহিত আমাদের জলবদ্ধতা এবং ড্রেনগুলা সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। পানিটা যাবে কিভাবে? পানি তো আকাশে উড়ে যাবে না। তো পানিগুলো যাওয়ার জন্য প্রতি বছর পৌরসভার মাধ্যমে এটাকে সংস্কার করা প্রয়োজন। কুমিল্লাতেও বন্যা পরিস্থিতি। কর্তৃপক্ষ বলছে, এই যাত্রায় জেলাটিতে বড় শঙ্কা নেই, তবে ভোগান্তিতে আছে মানুষ। আবহাওয়া অফিস বলছে, গত সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, 441 মিলিমিটার, যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ। 24-এর বন্যায় সব হারিয়ে ঘুরে দাঁড়ানোর আগেই ফের বন্যার কবলে বাসিন্দারা। তারা বলছেন, অতীত অভিজ্ঞতা থেকে কর্তৃপক্ষ যদি যথাযথ উদ্যোগ নিত তাহলে পুনরায় এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। ফেনীর ফুলগাজী থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাবো, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ফেনীতে বন্যা পরিস্থিতির এখনকার চিত্র কি দেখছেন, আর গ্রাম সহ নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে, কি পরিস্থিতি দেখছেন? জি তানিয়া, আমরা হচ্ছে ফেনীর ফুলগাজীর একদম প্রত্যন্ত যে অঞ্চল, সেই অঞ্চলে আসতে পেরেছি। মানে অনেক চড়াই উতরে পেরিয়ে আমরা এখানকার যে দুঃখ দুর্দশা বা বন্যার পানিতে কবলিত যেই মানুষ রয়েছে তাদের কথা তুলে আনার জন্য হচ্ছে আমরা চলে এসেছি। তো আমরা এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে যে ঘর বাড়ি রয়েছে, বেশিরভাগ ঘর বাড়ি বা বসত বাড়ি যেগুলো রয়েছে সবাই কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে। তো এটি হচ্ছে একটি উঁচু স্থানে হচ্ছে একটি ঘর, যেটিও কিন্তু পানি ওঠার জন্য
ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। আর এই বাড়িটি এখন হচ্ছে হারুন সাহেব, উনি হচ্ছে তার স্ত্রীকে নিয়ে ঘর পাহারা দিচ্ছেন। হয়তো কিছুক্ষণ পর পানি উঠলে হয়তো এটিও মূলত ছেড়ে তিনি চলে যাবেন। আসলে এই যে পানি উঠেছে, আপনি মূলত কিভাবে দেখলেন যে হঠাৎ করে এত পানি? রাতে ঘুমাইছি, ঘুমানোর পরে সকালে উঠেই দেখি যে প্রচুর পরিমাণ পানি, আর ঘর থেকে এবার ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে সরাইছি। এখন আমরা আছি দুজনে এখানে, কোনো রকম পাহারা দিয়ে বসে আছি। আপনার পরিবার আর কে কে আছে বা তাদেরকে কি করেছেন, কোথায়? আমার পরিবারে আমার ছোট ভাইয়ের বউ আছে, তাদের 3 জন বাচ্চা আছে, আমার 1 জন বাচ্চা আছে, আমার বাবা আছে, আমার মা আছে। এই খাবারের ব্যবস্থা কি এখন? খাবারের কোনো ব্যবস্থা এখন নাই। খাবারের চুলোতে কি পানি উঠে গেছে, এখন খাবারের কোনো ব্যবস্থা নেই। খাবারের মানে শুকনো খাবারও বাজার থেকে আনতে হবে বা এইটুকু আর কি। আর জি, ফেনীর হচ্ছে ফুলগাজী, পরশুরাম এবং হচ্ছে বেলুনিয়া যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো মূলত পানিতে বেশি নিমজ্জিত। আর মহুয়া এবং কহুয়া এবং সিলুনিয়া যে 3টি নদী রয়েছে, এই 3টি নদীর বাঁধ ভেঙে হচ্ছে উজানের পানিতে এবং প্লাবিত হচ্ছে এখন ফেনী অঞ্চল। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। তানিয়া। জি জি জি, ধন্যবাদ। আপনার যেমনটা জানিয়েছেন, আমি ফেনী থেকে আমি আছি নোয়াখালীতে গত 3 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি আছি এখন নোয়াখালী জেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কটিতে। এই সড়কটি গত 3 দিনের বৃষ্টিতে এখানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিতে এই সড়কটিও ডুবে গেছে। আমি আপনাকে দেখাই যে গত 3 দিনের বৃষ্টিতে ব্যাপকভাবে এই সড়কটি ডুবেছে। এছাড়া আপনার জসকোট সড়ক এবং নোয়াখালী প্রেস ক্লাব সড়ক, যে মহিলা কলেজ সড়ক, আলবার্গ স্কুল সড়ক এবং বাজার সড়ক সহ বিভিন্ন সড়কে ব্যাপক পানি উঠেছে। তবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার মূল কারণ হিসেবে আমি পৌর নাগরিকের সাথে কথা বলে যেটুকু আমি জানিয়েছি, তারা জানিয়েছে আমাকে যে এখানে দখল এবং দূষণের কারণে আসলে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলবো একজন নাগরিকের সাথে। এই যে জলাবদ্ধতা, বারবার জলাবদ্ধতা নাগরিকের সমস্যা হচ্ছে, আপনার কি বক্তব্য সংক্ষেপে? আমার বক্তব্য, আমাদের দেশে বিগত সরকার যারা ক্ষমতায় ছিল তারা সুন্দরভাবে পজিশন মতো বা গভর্নমেন্টের দেশকে বাঁচানোর জন্য যে পরিকল্পনা করার দরকার ছিল, ওই পরিকল্পনাগুলো তারা করে নাই। তারা দ্রুত গতিতে কাজ করে চলে গেছে, কোনো ভালো ড্রেন করে নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখন একটা ডিসি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবস্থা, তাহলে বিভিন্ন ইউনিয়নের গ্রামের কি খবর, কি অবস্থা আপনারা দেখেন। মোটামুটি আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমরা সবার সাথে যোগাযোগ রাখতেছি, প্রশাসনের কাছে আমার জোর দাবি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নেত্রকোনা, লালমনিরহাট ও জামালপুরের সীমান্ত দিয়ে মোট 38 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোর 5টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা 31 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM কামরুজ্জামান। আটকদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়েও ভোরে শিশুসহ 10 জনকে পুশিন করেছে বিএসএফ। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-20তে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। প্রতিপক্ষ দলকে এগিয়ে রাখলেও ক্যাপ্টেন লিটনের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। অন্যদিকে লঙ্কান ক্যাপ্টেনের কণ্ঠে বাংলাদেশ বন্দনা, টি-20 সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচে 2 দলের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।